সেই ব্যক্তির সাথে পরিচিত হলাম। সেই লিডার জমিয়তে উলামা ইসলামী পাকিস্তানের সেক্রেটারি, তিনি বললেন আমাদের ভয়াবহ বিরোধীরা, এই ব্যক্তি মুরব্বীদের বললেন যে কাস্টম ওয়ালারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। যে জাজ অদ্ভুত মানুষ, আমি 3 বার আদালতে হাজিরা দিয়েছি। যখনই আদালতে আমি আসি, চেয়ারে বসেই মেজে জোরে করাঘাত করেন আর বলেন যে লিসেন এভরিবডি, সবাই কান পেতে শোনো, আমি আহমদি, এখন মামলার কাজ আরম্ভ করা হোক। এই জমিয়তে উলামা ইসলামের মৌলবি বলেন যে আমার অর্ধেক প্রান্ত সেখানেই বেরিয়ে যেত। এটি দেখে আমি ভাবলাম যে আমাকে হয়তো এই পয়গাম দিচ্ছেন যে এখন আমার কাবুতে এসেছো, আমার হাতে এসেছো, তোমাকে ছাড়বো না, আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করুন আর আমাকে নিষ্কৃতি দিন এই ব্যক্তির হাত থেকে। মনে হয় ধর্মীয় মতপার্থক্যের কারণে আমাকে শাস্তি দেবেন। আবার বলল যে অদ্ভুত মানুষ, এটি তো সময় নয় মেজে এভাবে হাত মেরে আহমদি হওয়ার ঘোষণা করেন আর আমার ঘাম ছুটে তার এই অবস্থা দেখে। আমাদের মুরব্বী সাহেব বলেন যে আমরা তাকে বললাম যে আপনি ভুল করছেন, আপনি পয়গাম বোঝেনি। তিনি টেবিলে হাত মেরে এই কথা বলছেন যে হে শ্রোতারা শোনো, আমি আহমদি, আপনি যে মনোযোগ সহকারে শোনো, আমি আহমদি, আমি ঘুষও খাই না আর কারো সুপারিশও শুনবো না, আর আমার সিদ্ধান্ত বিদ্বেষ প্রসূত কোনো সিদ্ধান্ত হবে না, আমি শুধু খোদাকে ভয় করি। মুরব্বী সাহেব সেই মৌলবীকে বোঝান যে তার কথার অর্থ এটি, তাই আমাদেরকে আপনি অনুগ্রহ করে কোনো সুপারিশে বাধ্য করবেন না আর আমরা সুপারিশও করতে পারবো না। যাই হোক, সেই মৌলবী দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে এই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে সিদ্ধান্ত দেন, আমাকে শাস্তি দেন, তাহলে কি হবে। তারপর আমরা মৌলবীকে বললাম যে আপনার কথা মোতাবেক আপনি যদি নির্দোষ হন, তাহলে ধর্মীয় মত পার্থক্যের কারণে আপনার বিরুদ্ধে তিনি সিদ্ধান্ত বা রায় দেবেন না। তারা ঘরে চলে আসেন। 5-6 মাস পর তার পিয়ের ফোন আসে, সে সংবাদ দেয় যে মৌলভী সাহেব সম্মানজনকভাবে খালাস পেয়েছেন এবং মৌলভী সাহেব আপনাদের ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনাদের কাছে। জমিয়তে উলামা ইসলামের মৌলভী ধন্যবাদ জানায়। মুরব্বী সাহেব বলেন, আমি বললাম যে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজন নেই, কৃতজ্ঞতা প্রকাশ করুন সেই ইমাম মাহাদি এবং শেষ যুগের ইমামের প্রতি কৃতজ্ঞ, যার শিক্ষা সেই চারিত্রিক বা নৈতিক গুণাবলীকে পুনঃপ্রতিষ্ঠিত করে যা আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই ছিল তার ইনসাফ এবং ন্যায়পরায়ণতার মান। অত্যন্ত বীর এবং সৎসাহসী। গত বছর তাকে লাহোরের যখন আমির নিযুক্ত করলাম, তিনি লিখেছেন আর আমি লিখেছি যদি কোনো সমস্যা হয়, সরাসরি দিক নির্দেশনার প্রয়োজন হয় নিতে পারেন আর আমার সাথে যোগাযোগ রাখুন। একবার তার ফোন এসেছে, আমি বললাম কি ব্যাপার। তিনি বলেন যে আপনি আমাকে যে অনুমতি দিয়েছেন সেটি লুফে নিয়ে ফোন করলাম, যদি কোনো দিক নির্দেশনা থাকে তাও নিতে চাই, বাকি কাজ তো সঠিক চলছে, আর সালামও করতে চাই আপনাকে। অত্যন্ত দক্ষ, কুশলী এবং শালীন ব্যক্তি ছিলেন। তার সহকর্মীদেরকে সাথে নিয়ে তিনি অগ্রসর হতেন। লাহোর জেলার লাজনা সদর বলেন, যিনি যখন নিযুক্ত হলেন না, আমরা ভাবলাম যে কাকে আপনি আমির জেলা নিযুক্ত করলেন, যাকে বেশিরভাগ মানুষ জানেই না, কিন্তু তার সাথে কাজ করার পর বোঝা গেল যে তিনি নিজ দায়িত্ব সত্যিই যথাযথভাবে পালন করেছেন। সবার সাথে বড় স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক রাখতেন। অগণিত গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ তার প্রিয়দের মাঝে তাকে অন্তর্ভুক্ত করুন। দ্বিতীয় শহীদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাসির চৌধুরী সাহেব, তার পিতার নাম চৌধুরী সফদর আলী সাহেব। ইনি ভেলুলপুর, পসরুর, সিয়ালকোটের
অধিবাসী, সিয়ালকোটের অধিবাসী। তার পিতা ইন্সপেক্টর ছিলেন। 1930 সনে কর্তব্যরত অবস্থায় শাহাদত বরণ করেন। তখন জেনারেল শহীদ সাহেবের বয়স ছিল শুধু 10 বছর। জেনারেল সাহেবের দাদি হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের দুধ মা ছিলেন। 1942 সনে কমিশন নিয়ে ব্যাঙ্গালোর যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মার সীমান্তে তিনি যুদ্ধ করেছেন। 43-এ বিয়ে হয়। সৈয়দ সরওয়ার শাহ সাহেব বিয়ে পড়িয়েছেন। তিনি এই কথা বলতেন যে আমার বিয়েতে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু শামিল হয়েছেন। যাই হোক, সেনাবাহিনীতে তার পদোন্নতি হতে থাকে। 1971 সনে রাজস্থানে তার নিজেরই গঠিত 33 ডিভিশনের কমান্ডে ছিলেন। সেখানে তার হাঁটুতে গুলি লাগে, যা তার শরীরেই থেকে যায়, ডাক্তার বের করতে পারেনি। সেই আক্রমণকালে তার এপিসি ব্যক্তিগত সেক্রেটারিও আহত হয়। তাকে হেলিকপ্টারের মাধ্যমে তিনি হায়দ্রাবাদ পাঠিয়েছেন। আর তিনি এসেছেন ট্রেনের মাধ্যমে। তিনি এসেছেন ট্রেনে করে। ডাক্তার বলতো যে ইনি যদি আবার হাঁটতে পারেন তাহলে নিদর্শন হবে, তাই বুলেটও বের করা হয়নি তার দেহ থেকে। তারা ভেবেছেন আরো জটিলতা বাড়তে পারে। তিনি দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন, ব্যায়াম করতে থাকেন। আল্লাহর ফজলে তিনি হাঁটার যোগ্য হয়ে যান। আর এই ক্যাটাগরি করিয়ে নেন নিজের। 20 বছর পর্যন্ত লাহোর জেলার সেক্রেটারি এসলাহ এরশাদ ছিলেন। 1987 থেকে শাহাদত পর্যন্ত মডেল টাউনের প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। শাহাদতের সময় বয়স ছিল 91 বছর। মুসি ছিলেন আল্লাহর ফজলে। মডেল টাউনের মসজিদে শাহাদত বরণ করেন। তার স্ত্রী বলেন যে অত্যন্ত নিষ্ঠাবান, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, নামাজি ছিলেন, পরহেজগার, জামাতের জন্য গভীর ভালোবাসা রাখতেন। একবার ড্রাইভারের সমস্যা দেখা দিলে আমি সরকারের ড্রাইভার আনাতে বলি। তিনি বলেন যে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি নিজেই খরচ করব। 1943 সনেই ওসিয়ত করেন তিনি প্রথম যুগে। জেলার লাহোরের এক নায়েব আমির ছিলেন জনাব লতিফ মাহমুদ। তিনিও সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন মেজর হিসাবে। ইনি অবসর গ্রহণ করেন জেনারেল হিসাবে। তিনি ঠাট্টা করে বলতেন, রসিকতার ছলে বলতেন, আর দেখো আজকে জেনারেল আমার অধীনে কাজ করে। শহীদ মরম হেসে বলতেন যে আমাদের কাজ হলো আনুগত্য করা, আর আমি আহমদি জামাতের খাতিরে কাজ করছি। মেজর বা জেনারেলের কোনো প্রশ্ন নেই এখানে। নূর মসজিদে মডেল টাউনের মসজিদ হলের বাইরে চেয়ারে তিনি বসতেন। যেদিন ঘটনা ঘটে, গোলাগুলি যখন শুরু হয়, এক আহমদি বন্ধু মুবাশির মির্জা বললেন যে ভিতরে আসুন। তিনি বলেন যে আপনি বাকিদেরকে ভিতরে নিন, আর সবার শেষে তিনি ভিতরে যান। আর হলের শেষ অংশে রাখা চেয়ারে বসেন। এরপর মানুষ বেসমেন্টের দিকে যায়, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি বলেন যে না, আমাকে এখানে থাকতে দাও। তখন সন্ত্রাসী ভিতরে গ্রেনেড নিক্ষেপ করে যায়, তার পায়ের কাছে পড়ে। আর তার গ্রেনেড ফাটার ফলে তার পাশের বুজুর্গ পড়ে যান, কিন্তু উঠে তিনি চেয়ারে বসেন। এরপর সন্ত্রাসী গুলি করে, তার ঘাড়ে একটি গুলি লাগে এবং চেয়ারে বসা অবস্থাতেই সেজদা করেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অত্যন্ত বিনয়ের সাথে, বিশ্বস্ততার সাথে জামাতি কাজ করেছেন, বয়াতের অঙ্গীকার রক্ষা করেছেন। শাহাদতের যে মর্যাদা সেনাবাহিনীতেও লাভ হওয়া সম্ভব ছিল তার, কারণ এমন অনেক মুহূর্ত আসে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের নেক বান্দাদের কোনো না কোনো কাজ পছন্দ করেন। তার এই কাজ তার পছন্দ হয়েছে, শাহাদাতের মর্যাদা তিনি তাকে দিয়েছেন।